ব্যাগ ট্যাগ রেখে সোজা একদম চলে আসছি যাত্রা রেজিস্ট্রেশনের জন্য, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মাত্র 500 টাকা এই রুমটা পেয়ে গেছে, মানে ভাবতে পারছেন। আর আমাদের রুম থেকেই, মানে রুমের ব্যালকনি থেকেই মাতা বৈষ্ণব দেবী টেম্পল। বাচ্চাদের জন্য এইরকম ট্রলির ফ্যাসিলিটি সব থেকে বেশি রয়েছে। এটাই হচ্ছে বাণগঙ্গার আসল স্নানের ঘাট। ভারতের অন্যতম পবিত্র তীর্থভূমি এই শ্রীমাতা বৈষ্ণব দেবী কাটরা পদযাত্রা, যেখানে প্রতিটা পদে জয় মাতাদি পবিত্র ধ্বনি, পালকি ও ঘোড়ার পায়ের শব্দে কাটরা থেকে 13 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছতে হয় ত্রিকুট পাহাড়ের কোলে 5200 ফুট উচ্চতায়। আজকের এই জার্নিতে আপনাদের জন্য থাকছে কোন জায়গা থেকে কম খরচে রুম পাবেন, যাত্রা রেজিস্ট্রেশন বর্তমান নিয়ম কি, কোন কোন জিনিস থেকে সাবধানে থাকবেন, সঙ্গে কোন কোন জিনিস নিয়ে যেতে পারবেন না, এছাড়া পুরো পদযাত্রাতে কোথায় কি করবেন, কি কি জিনিস দেখতে পাবেন, কোন কোন ট্রিক্স অবলম্বন করবেন ইত্যাদি পুরো জার্নির সম্পূর্ণ বিবরণ। তাহলে চলুন শুরু করা যাক আজকের অন্যতম কঠিনতম ট্রেক শ্রীমাতা বৈষ্ণব দেবীর দরবারে। বন্ধুগণ, আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম আবার একটা নতুন পর্ব নিয়ে, বৈষ্ণব দেবী যাত্রা পর্ব। কিন্তু এই জায়গাতে আমি কীভাবে এসে পৌঁছেছি সেটা সবার আগে বলি আপনাদের। কলকাতা থেকে বৈষ্ণব দেবী যাত্রা শুরু করতে হলে সবার প্রথমে আসতে হয় জম্মুর কাটরাতে, যেখানে আসার জন্য সরাসরি 3টেই ট্রেন রয়েছে মাত্র। কিন্তু কাটরা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন জম্মু তাওয়াই পর্যন্ত। সবথেকে দ্রুতগতির ট্রেন শিয়ালদহ জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস, যেটা ছেড়ে যায় শিয়ালদহ থেকে সপ্তাহে একদিন সোমবার দুপুর 1:10। এছাড়া হাওড়া থেকে রাত্রি 11:55 হিমগিরি এক্সপ্রেসও সপ্তাহে 3 দিন মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার চলাচল করে। এছাড়া আরেকটা ট্রেন রয়েছে যেটা সপ্তাহে প্রতিদিন কলকাতা স্টেশন থেকে সকাল 11:45 রওনা হয় জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। তবে এই ট্রেনের ট্রাভেল টাইম সব থেকে বেশি, প্রায় 45 ঘন্টা। আমি রওনা হয়েছিলাম শিয়ালদহ স্টেশন থেকে সোমবার দিন ছেড়ে যাওয়া দুপুর 1:10 শিয়ালদহ জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে। প্ল্যাটফর্মের নাম্বার ছিল 12। এই ট্রেনের ট্রাভেল টাইম ছিল মাত্র 34 ঘন্টা। আমি কেটেছিলাম এই ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট, যার টিকিট মূল্য পড়েছিল 940 টাকা একজনের। এছাড়াও এই ট্রেনে থার্ড এসির সুবিধা রয়েছে এবং তার সাথে প্যান্ট্রি কোচেরও। এই ট্রাভেল পথে কলকাতা থেকে জম্মু তাওয়াইয়ের দূরত্ব 1948 কিলোমিটার। জম্মু তাওয়াই পৌঁছে এখান থেকে দুইভাবে কাটরাতে পৌঁছানো যায়। প্রথমত জম্মু টু কাটরা ট্রেনে করে, এবং দ্বিতীয়ত জম্মু তাওয়াই স্টেশনের বাইরে বেরোলেই বাসে করে পৌঁছানো যায়। তবে বাসে করে পৌঁছানো সব থেকে বেস্ট, কারণ ভোর রাত থেকে সারাদিন স্টেশনের বাইরে বেরোলেই প্রচুর পরিমাণে বাস পাওয়া যায় একদম কাটরা পর্যন্ত, যেখানে সময় লাগে মাত্র 1 ঘন্টা। তবে এই ক্ষেত্রে দিনের বেলাতে পৌঁছে একটা কম বাজেটে রুম নিয়ে দিনের বেলাটায় স্টে করতে হয়। তারপর পদযাত্রার জন্য রেজিস্ট্রেশন করে রাতে কিংবা পরের দিন ভোরবেলা থেকে যাত্রা শুরু করা যায়। আবার কেউ যদি চান জম্মু তাওয়াই স্টেশন থেকে কাশ্মীর ট্রিপ করে ফিরে আসার সময় মাতা বৈষ্ণব দেবীর যাত্রা শুরু করতে পারেন। এই ক্ষেত্রে কাশ্মীর থেকে দুপুরের মধ্যে বেরিয়ে এই জম্মুর কাটরাতে সন্ধ্যের মধ্যে প্রবেশ করতে পারবেন, যেভাবে এই ট্রিপে আমিও করেছি। ঠিক সন্ধ্যের মুহূর্তে কাশ্মীরের গাড়ি আমাকে পৌঁছে দেয় এই কাটরা শহরে, যেখান থেকে আপনাদের এবং আমার জার্নি একদম সেম হতে চলেছে। এই ভিডিওতে চেষ্টা থাকবে যতটা সম্ভব কম খরচে ট্রিপটা কমপ্লিট করা যায় এবং বাড়িতে ফিরে যাওয়া যায়। সবাইকে শুভ সন্ধ্যা। আমি এখন দাঁড়িয়ে আছি কাটরা বাস স্ট্যান্ডে, শ্রীমাতা বৈষ্ণব দেবী কাটরাতে। এই জায়গা এতটাই মানে পপুলার জায়গা না, চারিদিকে মারাত্মক পরিমাণে ভিড় এখানে, মানে একদম জমজমাট শহর একটা যাকে বলে। তো খুবই এক্সাইটেড। বাস স্ট্যান্ডের পাশেই দেখবেন এখানে একটা কাউন্টার রয়েছে, যেখান থেকে RFID কার্ড নিতে হয়। চলুন সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। অলরেডি কিন্তু এখানে লাইন পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওপরে পরিষ্কার করে লেখা রয়েছে যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার কাটরা। এই জায়গাতে লাইন দিয়ে এখান থেকে রেজিস্ট্রেশন করাতে হয় বৈষ্ণব দেবী যাত্রা শুরু করার জন্য। কিন্তু ওসব হবে পরে, এখন সবার আগে প্রথম কাজ এখানে আমাদেরকে একটা ভালো হোটেল খোঁজা, সেটা আবার বাজেটের মধ্যে। যেহেতু আমরা 2 দিন এখানে স্টে করছি, মানে 2 দিনের জন্য আমরা রুম নেব, তো সেই জন্য একটু কম বাজেটে নেওয়ার চেষ্টা করছি। তো চলুন কোন জায়গায় আমরা রুম নিচ্ছি সেই রুমটা দেখাবো। বাস স্ট্যান্ড থেকে বাইরে বেরিয়ে আসতেই এই জায়গা থেকে দূরের ভিউটা দেখছেন তো, এই যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের নাম হচ্ছে ত্রিকুট পাহাড়। এই পাহাড়ের একদম ডোগা দিয়ে আমাদেরকে যেতে হবে মন্দিরের একদম ভেতরে। মানে এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে মাতা বৈষ্ণব দেবী যাত্রার এই হচ্ছে রাস্তা। এই যে লাল লাল যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, সাদা সাদা লাইটগুলো একে বেঁকে চলে গেছে যেগুলো পাহাড়ের উপর দিয়ে। আমরা কালকে সকালে এই জায়গাতে যাব। এই যে মাতা বৈষ্ণব দেবী কাটরা আছে না, এটা পড়ছে কিন্তু জম্মুর মধ্যে। আর যেহেতু কাটরা, সেই জন্য বুঝতে পারছেন এটা একটা আমাদের হিন্দু ধর্মের একটা খুবই বড় একটা পবিত্র তীর্থস্থান। এখানে অনেক কিছু গল্প রয়েছে যেগুলো কালকে যেতে যেতে আপনাদের সব কিছু শেয়ার করবো।
আর এখানে প্রচুর না, এখানে ড্রাই ফ্রুটের দোকান পেয়ে যাবেন। এই যে দেখছেন বাম দিকের দোকানগুলো, অজস্র দোকান, মানে যেমন এখানে মানুষ, মানে যেমন এখানে পরিষ্কার সিটি, তেমন এখানে দোকানপাট। রাতের এই সময় বুঝতে পারছেন, এখন ঘড়ি কাটাতে বাজে 8টা বেজে 16 মিনিট, রাত্রি 8টা 16তে এখানে এত পরিমাণে লাইট, মনে হচ্ছে না এখন দিনের মতো আলো এখানে। আরেকটা জিনিস বলবো, এখানে এসে কিন্তু হোটেল খোঁজা খুব একটা বেশি কিন্তু কঠিন কাজ নয়। বাস স্ট্যান্ডে যেখানে নামবেন আপনারা, এখানে হোটেলের জন্য প্রচুর মানুষ আছে, সবাই এসে ধরবে আপনাদের যে হোটেল নেবেন, কম দামে হোটেল নেবেন, এইরকম অনেক অজস্র হোটেল আছে। তো আমরা কারো কোথায় পাত্তা দিইনি, আমরা এখন চলে যাচ্ছি সোজা নিজেরা পায়ে হেঁটে হোটেল খুঁজবো বলে। এখানে অনেক খোঁজাখুঁজি করলাম, এখানে কম দামে হোটেল বলতে এখানে যে সেবাশ্রমগুলো আছে না, একমাত্র সেগুলো সবথেকে ভালো অপশন। মানে যারা একটু কম প্রাইসে যারা ঘুরতে চাইছেন, এখানে এসে একদিন থেকে কিংবা দুদিন থেকে এখান থেকে ফিরে যেতে চাইছেন, তাদের জন্য সবথেকে ভালো অপশন। বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই গোলচক থেকে কয়েক পা হেঁটে এগিয়ে এসে এই জায়গায় বাম দিকে রয়েছে শ্রী বৈষ্ণব সেবার সংঘ। এই জায়গাতে আজকে আমরা রুম নিয়েছি, এই যে নামটা আছে দেখতে পাচ্ছেন, আর এইরকম গেট, ওপরে শ্রীমাতা বৈষ্ণব দেবীর ছোট্ট করে একটা দেখুন মূর্তি আছে ওখানে। মানে যেখানে আজকে আমরা স্টে করছি, এখানে ভেতরে একটা মন্দিরও রয়েছে, খুব সুন্দর। হালকা করে জুম করছি দেখুন, এই হচ্ছে শ্রীমাতা বৈষ্ণবদেবী টেম্পল, ছোট্ট একটা, মানে খুবই একটা সুন্দর পরিবেশ। মানে বুঝতেই পারছি না, রাস্তা থেকে ভেতরে ঢুকলাম জাস্ট, এখানে আসতে পুরো একটা শান্তি বিরাজ করছে। এখানে কোনো মানুষের বেশি শোরগোল নেই, কিচ্ছু নেই। আমরা রুম নিয়েছি একদম ওপরে টপ ফ্লোরে। এই হচ্ছে 3rd ফ্লোরে আমাদের রুম নাম্বার 43। এই রুমটাতে আজকে আমরা থাকছি এবং কালকেও থাকছি। এখানে রয়েছে একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে একটা ডাবল বেড, এখানে রয়েছে সিঙ্গেল বেড। এখানে 4টে মানুষ তো ইজিলি থাকতে পারবে, যেহেতু দুটো বেডকে জয়েন করে দিয়েছে। আর এইদিকে পাশে রাখা আছে কম্বল, এখানে 3-3টে কম্বল দেওয়া আছে। নিচের মেঝেটা কিছুটা এই ধরনের, আর দেওয়ালগুলো এই ধরনের টাইল দেওয়া। খুব একটা ছোট রুম না, বেশ মানে বড় সড়ো এই রুমটা বলা চলে। এখানে ওপরে পাখার ব্যবস্থা রয়েছে, এখানে ঘড়ি, লাইটস, তার সাথে এখানে রয়েছে মিরর। আর এই পাশে দেখুন বসার জন্য চেয়ার দেওয়া রয়েছে দুটো। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম, বেশ অনেকটাই বড়সড় বাথরুম। তবে এখানে ওয়েস্টার্ন স্টাইলের কিন্তু কোমোড নেই, এখানে রয়েছে বাংলা বাথরুম। পাশে এখানে রয়েছে একটা বড় সাইজের গিজার, এখানে দেখতে পাচ্ছেন বেসিন দেওয়া আছে, এখানে আয়না দেওয়া আছে, এখানে অ্যাডজাস্ট ফ্যান, আর এখানে বালতি, জলের নল, শাওয়ার। এই রুমের মধ্যে চার্জের ব্যবস্থাও রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে একদম দরজার পাশেই। আর এই রুমটাতে আমাদের ভাড়া কিন্তু খুবই কম পড়েছে, মাত্র 500 টাকা এই রুমটা পেয়ে গেছে। মানে ভাবতে পারছেন, মানে 2জন থাকলেও থাকতে পারবেন, 4জন থাকলেও থাকতে পারবেন। মানে মাত্র 500 টাকায় এত বড় রুম এইরকম একটা জায়গাতে, আর কি চাই। প্রথমে ভাবছিলাম রুমের প্রাইস যদি বেশি হয় তাহলে এখানে যে ডরমেটরি আছে আশেপাশে কিছু জায়গাতে, তো সেই সব জায়গাতে নিয়ে নেবো। আর আমাদের রুম থেকেই, মানে রুমের ব্যালকনি থেকেই এইদিকে দেখুন ত্রিকুট পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। কালকে ভোরবেলায় আমরা যখন যাত্রা শুরু করব তখন কিন্তু ওই পাহাড়ের মধ্যেই আমাদের যেতে হবে, মানে ওই পাহাড়ে একদম ডোগায়। ওই যে দেখছেন রাস্তাগুলো সময় এঁকে বেঁকে চলে গেছে, রাতের সময়টা এত সুন্দর লাগছে না দেখতে। এইদিকেও রয়েছে পাহাড়, এইদিকেও রয়েছে পাহাড়, মানে এক কথা এই যে কাটরা শহরটা আছে একদম পাহাড় দিয়ে বেষ্টন করা। হোটেলের মধ্যে ব্যাগ ট্যাগ রেখে সোজা একদম চলে আসছি যাত্রা রেজিস্ট্রেশনের জন্য, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। রাত্রি 10টার পর এই কাউন্টার বন্ধ হয়ে যায়, একদম বাস স্ট্যান্ডের পাশে চলে আসছি। এই হচ্ছে বাস স্ট্যান্ড, এইরকম আধার কার্ড দেখিয়ে নিয়ে নিয়েছি এরকম যাত্রা রেজিস্ট্রেশন কার্ড। এই শুভযাত্রার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল এটাই, যেহেতু ভোরবেলা থেকে আমরা শুরু করব মাতা বৈষ্ণবদেবীর উদ্দেশ্যে পদযাত্রা। সেই জন্য হোটেল রুমে প্রবেশ করার আগেই এখানে লোকাল মার্কেট থেকে পাশে একটা দোকান থেকে খেয়ে নিলাম রাতের খাওয়া দাওয়া। তবে এখানে খাওয়া দাওয়া খুব যে ভালো তেমনটা কিন্তু নয়, এই পেট চালানোর জন্য খেতে হয় আর কি। আমরা নিয়েছিলাম 110 টাকার ভেজ থালি। যেহেতু এটা তীর্থস্থান, সেই জন্য এখানে সমস্ত দোকানেই নিরামিষই পাওয়া যায়। খাওয়া দাওয়া সেরে এখানে কিছু জমজমাট লোকাল মার্কেটও ঘুরে দেখলাম, যেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে কেনাকাটার জন্য রয়েছে অসংখ্য দোকান। এই মার্কেটে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে কয়েক ঘন্টা আমাদের ঘুমিয়ে নিতে হবে, কারণ ভোরবেলা থেকে শুরু হবে মাতার দরবারের জন্য কঠিন ট্রেক। তাই কিছুক্ষণের জন্য হোটেল রুমে গিয়ে টানা একটা ঘুম নিয়ে নিই। এখনও সময় ভোর 5টা বেজে 50 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গিয়েছে। যেভাবেই হোক এখান থেকে একটা গাড়ি করে একদম পৌঁছে যেতে হবে যেখান থেকে যাত্রা শুরু হচ্ছে সেই জায়গাতে। ওখানে গিয়ে শুরু হবে আজকে বৈষ্ণবদেবী যাত্রার উদ্দেশ্যে আমাদের পথযাত্রা। তো বর্তমানে এখন কী কী রুল রয়েছে, কী কী জিনিস নিয়ে যাওয়া যাবে, কী কী জিনিস নিয়ে যাওয়া যাবে না, ওখানে গিয়ে কী দেখবেন, কীভাবে যাবেন, যাওয়ার জন্য কী কী অপশান রয়েছে, সব কিছু শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন বেশি দেরি করবো না, যেহেতু দেরি হয়ে গিয়েছে। সবার আগে আমাদের রাস্তায় পৌঁছে একটা গাড়ি ধরতে হবে। যেহেতু 24 ঘন্টায় এখান থেকে প্রচুর মানুষ যাত্রা শুরু করেন, সেই জন্য ভোরের আগে থেকেই রুমের বাইরে রাস্তায় আসলেই কিংবা কয়েক পা হেঁটে বাস স্ট্যান্ডের সামনে আসলে এখান থেকে প্রচুর অটো পাওয়া যায় একদম পদযাত্রার স্টার্টিং পয়েন্ট পর্যন্ত, যেখানে পৌঁছতে সময় লাগে 10 মিনিট থেকে 15 মিনিট। এবং অটোর টোটাল ভাড়া 100 টাকা থেকে 150 টাকা খরচ হয়, পুরো অটোর খরচ। অটো থেকে নামার পরেই এখানে বেশ কিছু দোকান দেখতে পাবেন, যেখান থেকে যাত্রার জন্য লাঠি কিংবা মাথার চূর্ণি মাথায় বেঁধে যাত্রা শুরু করা যায়।
যেখানে একটা চূর্ণির দাম নেওয়া হয় মাত্র 10 টাকা। কিন্তু লাঠির প্রয়োজন এখন যেহেতু নেই, সেই জন্য ঠিক করলাম ওটা আমরা যাত্রার পথে যে কোনো দোকান থেকে আমরা নিয়ে নেব যখন আমাদের প্রয়োজন বোধ হবে। অল্প কিছু দূর এগোলেই রয়েছে একটা বড় মুখ্যদ্বার, যেখান থেকে ডান দিকে ছেলেদের জন্য এবং বাম দিকে মেয়েদের জন্য লাইন দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করার সময় পড়বে একটা চেকপোস্ট, যেখানে আপনাদের কাছে কি কি জিনিস রয়েছে সেগুলো চেক করা হয়। যদি সঙ্গে ছোট ব্যাগ থাকে তাহলে সেটাও চেক হয় সিকিউরিটি পারপাসে। এবার চলুন কি কি জিনিস এখানে নিয়ে যেতে পারবেন না সেগুলো বলি আপনাদের। এখানে ভেতরে ল্যাপটপ কিংবা ক্যামেরা এইসব জিনিস নিয়ে কিন্তু আসা যায় না। যেখানে এন্ট্রি গেট রয়েছে সেই জায়গাতে সব কিছু কিন্তু জমা রেখে দেবে, কিন্তু মোবাইল নিয়ে আসা যায়, মোবাইলে কোনো ইস্যু নেই। সেই জন্য আমি ক্যামেরাটা নিয়ে আসলাম না। আমি যেহেতু হোটেলে ছিলাম, রাত্রিকালকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এখানে ক্যামেরা নিয়ে আসা যাবে কিনা, তো আগেই বারণ করে দিয়েছিল। সেই জন্য সোজা মোবাইল থেকে নিয়ে আসি। এখন যে ব্লগগুলো দেখছেন না, যেগুলো দেখবেন আজকে সারাদিন ধরে, এগুলো কিন্তু সব মোবাইল থেকে ক্যাপচার করা। আর এখানে আসার পরে এখানে দেখবেন না একটা অফিসিয়াল কাউন্টার রয়েছে এখানে পাশে, যেখান থেকে এখানে পিঠু, পালকি, পনি ইত্যাদি যেগুলো বলে আর কি, সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, মানে একদম অফিসিয়াল রেট যেগুলো। আর এখান থেকে যদি ঘোড়াতে করে যান তাহলে ঘোড়ার কিন্তু খরচ পড়ে এখান থেকে 1250 টাকা করে একজনের। জয় মাতা দি, জয় মাতা দি। তো যাদের সঙ্গে বাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু এরকম সুবিধা রয়েছে। এখানে এইরকম গাড়িতে করে, এগুলোকে এখানে কি একটা বলে, ট্রলি না কি একটা, তো এগুলোতে করে কিন্তু নিয়ে যেতে পারবেন। আর পাশে দেখতে পাবেন এরকম না, যেতে যেতে একটা আস্তাবল পড়বে এখানে, যেখানে সব ঘোড়া টোড়া সব দাঁড়িয়ে থাকে। এখানে যেতে যেতে দেখবেন এইরকম লাইন ধরে না অনেক দোকান রয়েছে। এই লাঠিগুলো এই জায়গাতে নিচ্ছে 20 টাকা করে। যখন ফিরে আসবো এই রাস্তা দিয়ে তখন এগুলো আবার জমা করে দিলে 10 টাকা করে আবার রিটার্ন করবে। মানে যাওয়ার সময়ও এই সেম রাস্তা, আসার সময়ও এই একই রাস্তা। অল্প কিছু দূর এগিয়ে আসলেই এখানে দেখতে পাবেন একটা স্নানের ঘাট, যেখানে কয়েকটা ধাপ সিঁড়ি নিচে নেমে গেছে। এখানে যে জলধারা দেখতে পাবেন এর নাম বানগঙ্গা, যেখানে মাতা বৈষ্ণব দেবী হনুমানজির তেষ্টা মেটানোর জন্য তীর নিক্ষেপ করে এইরকম জলধারা সৃষ্টি করেছিলেন, যার জন্য এই জায়গার নাম দেওয়া হয়েছে বানগঙ্গা। এখন আপাতত এগিয়ে চললাম এই বানগঙ্গার আসল স্পটে, যেখান থেকে স্নান করলে যাত্রা শুভ মানা হয়। আশেপাশে দোকানের শেষ নেই, এখানে এত দোকান রয়েছে না। এই যে মন্দিরটা দেখছেন, আসলে এটা কিন্তু মন্দির নয়, এগুলো সব হচ্ছে স্টুডিওর মতো করে রাখছে আর কি। এখানে সব ভগবানের সাথে এখান থেকে ছবি তুলতে পারবেন। এখানে রোড সাইডে পড়বে এরকম শ্রীমাতা বৈষ্ণব দেবীর শুভ্র ভবন বলে একটা ভবন আছে। এখানে সকালের সময় থেকে প্রায় সারাটা দিন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না। অল্প কিছুটা হেঁটে আসছি, এত পরিমাণে খিদে পেয়ে গেছে না, থাকতে না পেরে এরকম একটা চায়ের দোকানে দাঁড়ালাম। এখানে খাবারের জন্য অজস্র দোকান রয়েছে, দোকানের শেষ নেই এখানে। এখানে সকালে আমরা চা খাচ্ছি, এখানে লাল চা পাওয়া যায়, এখানে দুধ চা পাওয়া যায়, লেবু চা পাওয়া যায়, যে কোনো চায়ের দাম এখানে নেওয়া হচ্ছে মাত্র 15 টাকা করে। চাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে। আর এখানে ঘোড়া ফেমাস, কিচ্ছু করার নেই। পুরো রাস্তায় যাওয়া আসা এরকম ঘোড়ার শব্দ শুনতে শুনতেই যেতে হবে, শুনতে শুনতেই আসতে হবে। একটু ওপরের দিকে উঠে চলে আসলাম। এই জায়গাতে আসার পর এখানে ঘোড়ার প্রাইস বলছে 500 টাকা করে। নিচে যেখানে বলছিল 1250, সেখানে হয়ে গেল 500 টাকা। আর এই জায়গাতে আসার পর এখান থেকে বাচ্চাদের জন্য এইরকম ট্রলির ফ্যাসিলিটি সব থেকে বেশি রয়েছে। ইদানিং অনেক বাচ্চা দেখছি এখান থেকে বসে আছে, অনেকে যাচ্ছে, অনেকে আসছে। মানে ট্রলির একটা গোডাউন বলা চলে যাকে আর কি। রাস্তায় যাওয়াকালীন কিছু দোকান রয়েছে দেখতে পাবেন, এখানে সিম কার্ড পাওয়া যাচ্ছে। যাত্রার সময় যদি সিমের প্রয়োজন হয় তাহলে কিন্তু এই জায়গাতে নিতে পারেন। আপনারা যখন কলকাতা ছেড়ে এখানে আসবেন এই জম্মু কাটরাতে, তখন দেখবেন যে কলকাতার সিমের নেটওয়ার্ক পুরোপুরি উড়ে গেছে, যেমন আমার সঙ্গে হচ্ছে এখন। জিও সিম হোক, এয়ারটেল সিম হোক, কোনো সিমই কিন্তু কাজ করে না এখানে আসলে। তো এই ক্ষেত্রে দ্বিতীয় অপশন যেটা, সেটা এখানে এসে নতুন করে সিম নেওয়া। এখানে জিও সিম নিতে গেলে জিও সিমের দাম নেওয়া হচ্ছে 349 টাকা। সঙ্গে সঙ্গে চালু করে দেবে বলছে তৎক্ষণাৎ, খালি জাস্ট হচ্ছে আধার কার্ডটা লাগবে আর কি। যাওয়াকালীন রাস্তার পাশে দেখবেন না এইরকম একটা ঘাট রয়েছে, এটা হচ্ছে বাথিং ঘাট। এখানে মানুষজন স্নান করে। এটা 3 নম্বর গেট, এখানে ফ্রি মুন্ডন হয় লেখা আছে, দেখতে পাচ্ছেন। এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে বানগঙ্গার আসল স্নানের ঘাট। এখানে প্রচুর মানুষ স্নান করছে। তো যারা হোটেল থেকে স্নান করে আসছেন ভালো, যারা করে আসছেন না তারা কিন্তু এই জায়গায় স্নান করে এখান থেকে যাত্রা শুরু করতে পারবেন একদম পবিত্র হয়ে। আর এই জায়গাতে এত পরিমাণে মাছ রয়েছে না, মানে সীমার বাইরে। ছোট ছোট মাছ না, সব বড় বড় মাছ এখানে। এখানে যেমন স্নান করবেন, চুপচাপ যদি দাঁড়িয়ে থাকেন না, তাহলে দেখবেন যে মাছগুলো পায়ের মধ্যে এসে না একটু ঠক্কর মারছে খাওয়ার জন্য। জায়গাটা অদ্ভুত সুন্দর জায়গা, চারিদিকে একটা মানে শীতল হাওয়া বইছে এই জায়গাতে। আর এই জল বিভৎস পরিমাণে ঠান্ডা। এখানে আমি স্নান করতাম যদি না স্নান করে আসতাম হোটেল থেকে। মানে গরমের সময় যদি যাত্রা শুরু করেন তখন কিন্তু এখানে স্নান করে এখান থেকে যাত্রা করতে পারবেন। এই যাত্রাকে যতটা আমরা ইজি ভাবি ততটা কিন্তু ইজি নয়, কিন্তু সেরকম কোনো কঠিনও নয়। তবে এখানে যারা পালকিতে করে যারা যাচ্ছে তাদেরও মারাত্মক পরিমাণে পরিশ্রম হচ্ছে। যেখানে পায়ে হেঁটে যেতে আমাদের এত কষ্ট হয়, সেই জায়গাতে পালকিতে করে এইভাবে বয়ে নিয়ে যাচ্ছে। এখানে যদি মাতা বৈষ্ণব দেবীর যদি দর্শন যদি করতেই আসেন তাহলে বলবো পায়ে হেঁটেই যান, এতে পুণ্য একটু হবে না।
এইরকম যাত্রাপথের পাশে রয়েছে সুন্দর একটা মন্দির, পাশে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে পাহাড় লাইন ধরে। আর এই যে মন্দিরটা, এই মন্দিরের নাম হচ্ছে ইচ্ছাপূর্ণমা বৈষ্ণব মন্দির। খুব সুন্দর মন্দিরটা, পাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শিব দুর্গার একটা ছোট্ট মূর্তি এরকম, তার সাথে এখানে সরস্বতী দেবীর মূর্তি রয়েছে। আর এইরকম ছোট্ট একটা গেট। আর এটা হচ্ছে গীতা ভবন, কাটরার মধ্যে পড়ছে এটা। এগুলো সব হচ্ছে খাবারের হোটেল, মানে ফিরে আসার সময় কিংবা যাত্রা করাকালীন কারো যদি খিদে পায় তাহলে এইসব জায়গা থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে দর্শনের সবথেকে ভালো সময় যত ভোরবেলায় পারবেন হোটেল ছেড়ে বেরিয়ে চলে আসুন, সব থেকে ভালো। তা না হলে যত দেরি করবেন তত কিন্তু উঠতে কষ্ট হবে এবং নামতেও অনেক বেশি সময় লেগে যাবে। এখানে যে পাহাড়ি বাঁদরেরা আছে তাদের কাছ থেকে সাবধানে থাকবেন, তা না হলে হাত থেকে মোবাইল কিংবা খাবার দাবার, ব্যাগপত্র ইত্যাদি সব কিছু কিন্তু নিয়ে পালাবে। মানে চুপটি মেরে কোন জায়গায় বসে থাকবে বোঝাই যায় না। রাস্তা যাওয়াকালীন পাশে দেখবেন বেশ কিছু এখানে আখের দোকান রয়েছে, যেখান থেকে আখের জুস টুস খেতে পারবেন। তার সাথে কোল্ড ড্রিঙ্ক রয়েছে, এখানে জল রয়েছে, মানে খাবার দাবারের জিনিস কিংবা পানীয় জিনিসের কোনো অভাব নেই। আর দামও নেওয়া হয় প্রায় হচ্ছে নর্মাল, নিচে যেটা দাম সেটা থেকে মোটামুটি ওই 5 টাকা কিংবা 3 টাকা বিস্কিটের প্যাকেট দেখলাম 3 টাকা করে নিচ্ছে। আর এইসব জল টল যেগুলো আছে সেগুলো হচ্ছে 5 টাকা করে বেশি নেওয়া হয়। এখন এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এইটাই হলো চরণ পাদুকা মন্দির। বৈষ্ণবদেবী যাত্রায় এই মন্দিরের দর্শন অবশ্যই করতে হয়। লেখা রয়েছে প্রথম দর্শন মন্দির শ্রী চরণ পাদুকা। খুবই সুন্দর একটা জায়গা, যত মানুষ সবাই আসছে সবাই কিন্তু এই জায়গাতে দর্শন করছে। এক্ষুনি ভেতরে গিয়েছিলাম, ভেতরে রয়েছে মাতা বৈষ্ণবদেবীর একটা মূর্তি আছে, তার সাথে এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। প্রত্যেকটা মূর্তি এমনভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে, দেখলে মনে হচ্ছে জীবন্ত। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না, কিছু কিছু জায়গায় প্রাইভেসি আছে, সেসব জায়গাতে দেখানো উচিত না। রাস্তার এই মোড়ে দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির রয়েছে, এইটা শনিদেবের মন্দির, পাশ দিয়ে উঠে গেছে রাস্তা। আর এই জায়গাতে রয়েছে টয়লেটের ফ্যাসিলিটি, এখানে রয়েছে লেডিস টয়লেট, আর তার সাথে এই দিকে যদি তাকানো যায় এটা হচ্ছে জেন্টস টয়লেট। এই জায়গা থেকে পুরো কাটরা শহরের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। চারিদিকে পাহাড়ি পাহাড় আর তার মাঝে এই সুন্দর কাটরা শহর। পাশে এখানে একটা ভোলানাথের মন্দিরও রয়েছে খুব সুন্দর। যাত্রাকালীন বাম দিকে দেখতে পাবেন রয়েছে এরকম কিছু মেডিকেলের স্টোর, যেখান থেকে কোনো কিছু প্রবলেম হলে এখান থেকে মেডিসিন নিতে পারবেন। মাতা বৈষ্ণবদেবীর যাত্রা যখন করবেন না তখন দেখবেন বেশ কিছু এখানে রাস্তা আছে যেগুলো শর্টকাট একদম সোজা চলে যাচ্ছে ওপরের দিকে, তবে ওইগুলো সব সিঁড়ির ধাপ, কষ্ট তো রয়েছেই কিন্তু টাইমটা একটু সেভ হয়ে যায় আর কি। এখানে দেখতে পাচ্ছেন বাম দিক থেকে একটা রাস্তা চলে গেছে ওপরের দিকে, অনেকটাই লং রাস্তা আর কি, কিন্তু শর্টকাট সবসময় রিস্কি হয় এবং কষ্টদায়ক। এবং যদি সহজে যেতে চান তাহলে বলবো রাস্তা বরাবর যাওয়াই সব থেকে শ্রেয়। এখানে দেখুন টোটাল সিঁড়ির সংখ্যা দেওয়া আছে 360খানা সিঁড়ি আছে। যতটা সহজ ভাবছিলাম এই সিঁড়ি দিয়ে ওঠা ততটাই কঠিন। 360টা সিঁড়ি, বুঝতে পারছেন? বাড়িতেও এত সিঁড়ি দিয়ে ওঠানামা করি না কোনো দিন। মোটামুটি যারা এই রাস্তা দিয়ে আসছে সবাই ফাঁসছে। সব থেকে ভালো ছিল নিচের ওই সোজা রাস্তাটা, একটু ঘুরতেও কিন্তু কষ্ট কম। এই জায়গাতে আসার পরে ভিউটা দেখুন কি দুর্দান্ত লাগছে। এই সিঁড়ি দিয়ে উপরে আসার অভিজ্ঞতা একদম অন্যরকম। এই জায়গা থেকে চারিদিকের পরিবেশটা একদম অন্যরকম লাগছে। যারা এখানে বৈষ্ণবদেবী যাত্রায় আসছেন এবং চাইছেন একটু আলাদা রকম অভিজ্ঞতা নিতে, তো তাদের জন্য বলবো এরকম সিঁড়ির ধাপ ভেঙে যাওয়া সব থেকে হচ্ছে ভালো। টাইমও বাঁচবে, তার সাথে একটু অন্যরকম একটু অভিজ্ঞতাও সঞ্চয় হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই রাস্তায় যেন চলে গেছে একদম স্বর্গের সিঁড়ি দিয়ে একদম ওপরের দিকে। উফ, কি দুর্দান্ত ভিউ দেখুন এখান থেকে। অল্প একটু শর্টকাট নিয়ে আমরা এই জায়গা থেকে এসে পৌঁছালাম এখানে। আবার দেখছি একটা টার্নিং নিয়ে এই জায়গা থেকে আরেকটা শর্টকাট রয়েছে, যেখানে দেখছি 526খানা সিঁড়ি রয়েছে, যে রাস্তা চলে গেছে একদম স্বর্গের রাস্তায়। একবার যারা এরকম শর্টকাট নিয়ে আসবে না তারা পরবর্তী শর্টকাট তা আবার 526খানা সিঁড়ি, বুঝতে পারছেন? অবস্থা পুরো একদম শোচনীয় হয়ে যাবে। এই রাস্তা দিয়ে ওপরে না একদম সোজা উপরে চলে যাবেন। তার আগে এই জায়গার দোকান থেকে কিছু দেখি খাবার দাবার খেয়ে নিই, কারোর অবস্থা ভীষণ পরিমাণে শোচনীয় হয়ে গেছে। এখানে দেখছেন বিভিন্ন রকম সব ফল বিক্রি হচ্ছে, মাত্র 40 টাকা করে প্লেট। এখানে রয়েছে আনারস, এখানে তরমুজ, ওইদিকে শশা। এই হচ্ছে ছোট্ট একটা রেস্টুরেন্ট। এখানে কত রকমের খাবার পাওয়া যাচ্ছে দেখুন, আর তার সাথে পানীয়র শেষ নেই এখানে। এখানে এতটুকু ম্যাগির দাম এখানে 40 টাকা করে নিচ্ছে, অনেকটাই বেশি নিচ্ছে। প্রথমে ভাবছিলাম হয়তো কোয়ান্টিটি ঠিকঠাক দেবে, মানে একটা ওই 7 টাকা না 8 টাকার ম্যাগিটা আছে না, ওই ম্যাগিটা হচ্ছে ফুটিয়ে সেদ্ধ করে দিয়ে দিয়েছে। এর মধ্যে কোনো মশলা নেই, কিচ্ছু নেই, মানে প্লেন ম্যাগি আর কি। আমি তো খাস্তা কচুরি নিয়েছিলাম, একটা খাস্তা কচুরির দাম 30 টাকা নিয়েছে। আমি তো 3-4টা দেবে 30 টাকায় আশা করছি এখানে 3-4টে কচুরি খাবে, কি অবস্থা। সেরা লাগছে, কি আর বলবো। একটু অল্প, বাট যাত্রা পথে যদি এরকম মানে কিরকম। তোমার জন্য তো অনেকটাই অল্প এটা। রাস্তা যেতে যেতে এরকম বেশ কিছু জায়গায় না এরকম প্রসাদ দিচ্ছে বাড়িতে করে, যেগুলো হচ্ছে খেতে খেতে আমরা যাচ্ছি, মানে যত মানুষ যাচ্ছে সবাইকে দেওয়া হচ্ছে।
এটা হচ্ছে সুজি, ঘি দিয়ে বানিয়েছে, খুব সুন্দর করেছে। এই যে রাস্তাটা আছে না, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটা নোংরা পড়ে নেই এখানে। শুধুমাত্র যদি কিছু থাকে সেইটা হচ্ছে যে এই যে ঘোড়াগুলো যাচ্ছে, এই ঘোড়াদের মলগুলো পড়ে রয়েছে, যার একটা তীব্র গন্ধ নাকে এসে লাগে যখন আপনারা এরকম পায়ে হেঁটে যাত্রা করবেন। রোড সাইডে এরকম কিছু বসার জায়গা এখানে করা আছে দেখতে পাচ্ছেন, যেখানে বসে অনেকক্ষণ করে রেস্ট করা যায়, বিভিন্ন জায়গাতে রয়েছে। আর এখানে প্রচুর বাদরের উৎপাত, দারুণ সুন্দর মুহূর্ত। বৈষ্ণোদেবী যাত্রা করাকালীন এই যে ছাউনিগুলো করে দেওয়া হয়েছে না, কারণ এই জায়গাগুলো হচ্ছে সব ল্যান্ডস্লাইড জোন। পরিষ্কার করে উভয় দিকে কিন্তু লেখা রয়েছে যেখানে ল্যান্ডস্লাইড হয়, বর্ষাকাল কিংবা গরমকাল, গরমের সময় ছায়া দেবে এবং বর্ষাকালের সময় তখন ছাতার কাজ করবে। রাস্তার মাঝে দেখবেন কিছু কিছু শর্টকাট আছে, যেগুলো ছোটো ছোটো শর্টকাট। এই সব শর্টকাটগুলো অনায়াসে নেওয়াই যায়, কারণ এই জায়গা দিয়ে বেশি কিন্তু পরিশ্রম করতে হয় না উপরে যেতে হলে। এর আগে আমি যখন ঘুরতে আসছিলাম, সেই ছোটোবেলায় আসছিলাম, তারপর এই বড় বয়সে, এই 30 বছর বয়সে আমি এখানে আবার আসলাম দ্বিতীয়বার। সেই কিছু পুরনো স্মৃতি ছিল যেগুলো আস্তে আস্তে করে আমার মনের মধ্যে তাজা হচ্ছে। তো অমিতদা, কেমন লাগছে তোমার? দারুণ দারুণ। অলরেডি 50 টাকায় অমিতদা বসে বসে আসছে। কি করবো, ওইটা বেশি তো কষ্ট আছে না? কষ্ট আছে, কষ্ট আছে, কিন্তু এই কষ্টের মধ্যে একটা শান্তি আছে। একদম। আর এখন তো ঘড়ির কাঁটা প্রায় 10টা 2, 5টার থেকে চালু করেছিলাম জার্নিটা। 5টা না, 5:30টার পর। 5:30টার পর। এই জায়গাতে যে ল্যান্ডস্লাইড হয় তার হচ্ছে একটা প্রমাণ আছে। দেখুন এখানে এত বড় পাথর পড়েছে, পুরো চাল ফুটো করে গেছে এখানে। এখানে একটা স্টল আছে রাস্তার ধারে, যেখানে মাউন্টেন ডিউ, মানে বিভিন্ন রকম এখানে কোল্ড ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে। 15 টাকা, 20 টাকা, 25 টাকা, পাশে এখানে মেশিন লাগানো রয়েছে। এই জায়গাতে আসার পর দেখছেন এটা হচ্ছে হেল্প ডেস্ক কাউন্টার। এখান থেকে চেকিং হচ্ছে, যারা এই দিক থেকে যাচ্ছে তাদেরকে এই ভেতর দিয়ে প্রবেশ করতে হচ্ছে, আর এই দিকেরটা শুধু আসার রাস্তা। এখানে এত পরিমাণে বর্তমানে সিকিউরিটি চেক। একটু আগে ওই যে চেকপোস্টটা দেখেছিলাম, ওখানে কি করেছে, ওখানে আমার মাইকটাকেই নিয়ে নিয়েছে, মানে যে কলার মাইকটা আমার লাগানো থাকে, যেটা থেকে আওয়াজটা আপনার পান। এখন যে আওয়াজটা শুনছেন এটা হচ্ছে মোবাইলের আওয়াজ। এরপর বেশ কিছু জায়গাতে আপনাদের বোঝার সুবিধার্থে থাকবে এইরকম ভয়েস ওভার, কারণ এখানের এই চেকিংয়ে আমার কলারে অ্যাটাচ থাকা কলার মাইক সহ পুরো বক্সটাই আটক করে রাখা হয়েছে। যখন আমি ফিরে আসব তখন সেটা আমাকে আবার ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু এত ভিড়ের মধ্যে কপালে কি আছে সেটা জানা নেই। তবে মোবাইল ভিডিওগ্রাফিতে কোনো নিষেধাজ্ঞাই নেই, কিছু কিছু জায়গা ছাড়া। তবে মন্দিরের ভেতর কোনো ক্যামেরাই অ্যালাউ করা হয় না। মন্দির প্রাঙ্গণের আগেই রয়েছে মন্দিরেরই একটা নির্দিষ্ট কাউন্টার, যেখানে সব কিছু জমা রাখতে হয়। শেষের এই কথাটা জানা থাকলেও এই জিনিসটা আমাকে আশ্চর্য করেছে, যেখানে ভিডিওগ্রাফি করতে পারছি যাওয়াকালীন রাস্তায়, সেখানে একটা কলার মাইক কী দোষ করলো। এই রাস্তায় যাওয়াকালীন মন্দিরের বেশ কিছু ভোজনালয় আছে, যেখানে খুব কম দামে খাবার দাবারের সুবিধা রয়েছে। অল্প কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখবেন দুটো রাস্তা দুই দিকে ভাগ হয়ে গেছে। ডান দিক দিয়ে যদি যাওয়া হয় তাহলে হাতিমাথা মার্গ হয়ে মন্দিরে যাওয়ার রাস্তা, যার দূরত্ব 6.5 কিলোমিটার, এবং বাম দিকে হিমকোটি মার্গ হয়ে মন্দিরের দিকে, যার দূরত্ব 5.5 কিলোমিটার, মানে 1 কিলোমিটার রাস্তা কম। যারা পায়ে হেঁটে যাচ্ছেন তারা সবাই এই হিমকোটি মার্গের রাস্তাটাই ধরেন। তবে এখানে সমস্ত রাস্তাতেই একটা জিনিস থেকে সাবধান থাকতে হয়, সেটা হলো এখানে লোকাল বাঁদর। এখানে ওপরে বাবাজির অবস্থা দেখুন, কিভাবে বসে আছে মনমরা হয়ে। বর্তমানে এই যাত্রাতে এত রকম সুবিধা দিয়ে রেখেছে না, অ্যাম্বুলেন্সের ফ্যাসিলিটি আছে দেখলাম, এটিএম কার্ডের টাকা তোলার ফ্যাসিলিটি আছে দেখলাম, ইন্টারনেটে কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যাই নেই, ইন্টারনেট দারুণ চলছে এখানে, তার সাথে সিমের নেটওয়ার্কও ফুল, কলিংয়েও কোনো ইস্যু নেই। আমার কাছে আছে জিও সিম। তবে এখানে জিও সিম ছাড়াও এয়ারটেলের নেটওয়ার্কও খুব সুন্দর ধরে। এখানে পিঠু পালকি ঘোড়া ছাড়াও আরেকটা অপশন রয়েছে একদম কম সময়ে ওপরে পৌঁছানোর জন্য, সেইটা হলো হেলিকপ্টার রাইড, কিন্তু তার খরচও মারাত্মক লেভেলের। এইবারে চলুন এই বৈষ্ণবদেবী মাতা সম্পর্কে একটু জানা যাক। জম্মু কাশ্মীরের এই ত্রিকুট পর্বতের 5200 ফুট উচ্চতায় এই অলৌকিক শক্তির মন্দিরের একটা লম্বা ইতিহাস রয়েছে। হিন্দু শাস্ত্রে মাতা বৈষ্ণবদেবী হলেন মা দুর্গার এক অবতার। একসময় তিনি এই ত্রিকুট পাহাড়ে ধ্যান করেছিলেন এবং বাবা ভৈরবনাথ তান্ত্রিক তার পিছু নিয়েছিলেন। এছাড়াও মান্যতা রয়েছে মাতা বৈষ্ণবদেবী গুহার মধ্যে প্রবেশ করে ভৈরবনাথকে বধ করেন। পরবর্তীতে ভৈরবনাথের অনুতাপে সন্তুষ্ট হয়ে মাতা তাকে আশীর্বাদ করেছিলেন, যে সমস্ত ভক্তরা মাতার দর্শন করতে আসছেন অবশেষে ভৈরবনাথের দর্শন না করলে তার এই জার্নি অসম্পূর্ণ বলে মানা হবে।
তাই সেই পৌরাণিক প্রথা এখনও চলে আসছে। আর মানা হয় এই যাত্রা তারাই সম্পূর্ণ করতে পারে যাদের এই মাতার দরবারের ডাক আসে। এই ত্রিকুট পাহাড়ের আসল গুহাতে অবস্থান করছে তিনটি আদিশক্তির দেবী বৈষ্ণব মাতা, মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। আগে এই রাস্তা ছিল একদম সরু পাহাড়ি পথ, যেখানে ভক্তরা পায়ে হেঁটে কিংবা ঘোড়াতে করে যাত্রা করতেন। কিন্তু বর্তমানে এখন রাস্তাঘাট একদমই উন্নত। এখন পাকার রাস্তাঘাট, চতুর্দিকে সিসি ক্যামেরা, ব্যাটারি গাড়ি, হেলিকপ্টার সার্ভিস ইত্যাদির সুবিধে জায়গাটাকে একদম উন্নত করে তুলেছে। এই যাত্রাতে একটাই ধ্বনি বারবার মুখরিত হয় এবং সেই আওয়াজটাই পাহাড়ে পাহাড়ে রিফ্লেক্স হয়, সেটা হলো জয় মাতা দি। প্রায় 9 কিলোমিটারের মতো পায়ে হেঁটে এই জায়গাতে এসে পৌঁছালাম। শেষমেশ এই জায়গা থেকে দেখতে পাচ্ছি মাতা বৈষ্ণোদেবীর মন্দির। অনেকটাই দূরে, এখনও একটা দুটো পাহাড়কে মানে ঘুরে 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 আমাদেরকে পৌঁছতে হবে ওই জায়গাটায়। সকাল 6টার আগে থেকে আমরা শুরু করেছিলাম এই পায়ে হাঁটা জার্নি। এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 2:09। এই জার্নিতে বেশ কিছু পাহাড়ি প্রজাতির ছাগল দেখতে পাওয়া যায়, যেগুলোকে ভুল করে অনেক দূর থেকে হরিণ বলেও আখ্যা দেওয়া হয়। তাছাড়া এখানে এক বিশেষ প্রজাতির ময়ূর এবং বিভিন্ন প্রজাতির পাখিও দেখতে পাওয়া যায়। এরপরে আমরা আরও বেশ কিছুক্ষণ জার্নি করে পৌঁছে যাই মন্দিরের সামনাসামনি এলাকায়। জয় মাতা দে। ফাইনালি 2:40 এখন পৌঁছেছি মন্দিরের একদম কাছাকাছি। এইবারে এখানে এসে আমাদের এইবারের কাজ হবে, এখানে আমাদের মোবাইল, ব্যাগপত্র, যা যা কিছু সব গ্যাজেট রয়েছে, পাওয়ার ব্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি, এমনকি হাতের যে স্মার্ট ওয়াচ আছে এটা পর্যন্ত জমা দিতে হবে। পাশে দেখতে পাচ্ছেন এই যে ভবনটা আছে, পার্বতী ভবন। এখানে সমস্ত কিছু জমা রাখা যায়। এখানে ক্লক রুমের ফ্যাসিলিটি রয়েছে, এখানে ব্যাগপত্র রাখতে পারবেন, জুতো রাখতে পারবেন। তার সাথে এখানে কিন্তু রেস্ট রুম রয়েছে, মানে ওয়েটিং হল। ভেতরে ওয়েটিং হলে কত মানুষের ভিড় জমেছে দেখেছেন তো। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীমাতা বৈষ্ণোদেবী টেম্পলের একদম সামনে। এখান থেকে না একটা রোপওয়ে আছে, যে রোপওয়ে করে আপনারা একদম চলে যেতে পারবেন ওপর পর্যন্ত। ওপরে কি আছে জানেন? ওপরে আছে কাল ভৈরবের টেম্পল একটা, যে টেম্পল দর্শন না করলে এই জার্নিটা পুরোপুরি ইনকমপ্লিট থেকে যায়। এই যে দেখছেন এইটা হচ্ছে রোপওয়ে। একসাথে কম করে 30 জন মানুষ দেখতে পাচ্ছি ভেতরে আমি। আর এই রোপওয়ের স্টাইলটা একদমই অন্যরকম অন্যান্য জায়গার তুলনায়। তো এই রোপওয়েতে করে যেতে চাইলে এখান থেকে একটা টিকিটের প্রাইস মূল্য আছে মোটামুটি ওই 100 টাকার সামথিং কিছু একটা পড়ে আশপাশ। তো চলুন সেটা হচ্ছে জিজ্ঞেস করব। আর আমরা যেখানে হচ্ছে আপনাদের দেখিয়েছিলাম যেখানে সব কিছু জমা করতে হয়, লকার সিস্টেম আছে, ওখানে কিন্তু আমরা রাখছি না। আমরা একটু অল্প এগিয়ে যাচ্ছি, এখানে আরও বেশ কিছু এখানে ভবন রয়েছে যেখানে সেম ফ্যাসিলিটি রয়েছে। ওখানে যদি জমা করে দিতাম তাহলে এই যে রোপওয়েটা এটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারতাম না। এই রাস্তা দিয়ে আরও কিছুটা মন্দিরের দিকে এগোলেই দেখতে পাবেন একটা ফ্রি মেডিসিনের দোকান রয়েছে, যে জিনিসটা সত্যি বলতে আজ পর্যন্ত অন্য কোথাও দেখিনি। এখানে বাম পাশেই রয়েছে মন্দির কমিটির লকারের ব্যবস্থা, যেখানে চামড়ার বেল্ট, চশমা, মোবাইল, পাওয়ার ব্যাঙ্ক, স্মার্ট ওয়াচ, জুতো ইত্যাদি জমা রাখার জন্য বিশেষ সুবিধে রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, এখানে এটা টোটালি ফ্রি, কোনো টাকা লাগে না। মন্দির দর্শন করে বেরোলাম, ভেতরে গিয়ে মানে মনটা জুড়িয়ে গেল। ওখানে না তিনটে ঠাকুর আছে ওখানে, মানে 3টে মায়ের দর্শন একসাথে একত্রে মানে এক জায়গায় করলাম। তো দারুণ একটা অনুভূতি হলো। আর তার সাথে ভেতরে না মারাত্মক পরিমাণে চেকিং চলছে এখন, মানে মেন মন্দির পর্যন্ত যাওয়ার মধ্যে 4 থেকে 5 জায়গায় ওখানে চেকিং হচ্ছে ভেতরে, মানে বারবার করে চেক করছে। কী কী জিনিস চেক করছে সেই জিনিসটা বলে দিই আপনাদের, যাতে আপনাদের পরবর্তী সময় এখানে যখন আসবেন আপনাদের যাতে না অসুবিধা হয়। কোমরের বেল্ট, পার্টস, হাতের ঘড়ি, মানে স্মার্ট ওয়াচের কথা বলছি, তারপর গলা ব্লুটুথ আছে কিনা, মোবাইল আছে কিনা, এইসব জিনিসগুলো কিন্তু বারবার করে চেক করা হচ্ছে। মানে একটা গেট দিয়ে আরেকটা গেটে যখন প্রবেশ করছি সেখানে গিয়ে চেক হচ্ছে, ওই গেট থেকে যখন আরেকটা মন্দিরে যখন যাচ্ছি সেখানে গিয়ে চেক হচ্ছে। তো এইরকম করে করে টানা 45 মিনিট সময় লাগলো আমাদের এই জায়গাতে বেরিয়ে আসতে। তো খুবই একটা দারুণ একটা অনুভূতি একটা ফিল করলাম। সেই ছোটোবেলায় কবে আসছিলাম কিছুই মনে নেই এখানের। এর পরবর্তী কাজ হচ্ছে যে ওপরে যে কাল ভৈরব মন্দির আছে সেই জায়গাতে যাওয়া। কিন্তু এখন ঘড়ি কাঁটাতে সময়টা দেখিয়ে দিই, এখন 4:59। এখন এই সময় যদি ওপরে যাই তাহলে আর আজকে যেতে হবে না হোটেলে। কিন্তু ওই জায়গাটা দর্শন না করলে তাহলে এই মন্দিরটা হচ্ছে ভ্রমণ নাকি অসম্পূর্ণ বলে। তো যাই হোক, পরবর্তী সময় যখন আসবো তখন হচ্ছে ভ্রমণ করে নেব। এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। এখানে পাশে বেশ কিছু এখানে খাবারের না, এখানে সব ছোটো ছোটো এরকম দেখবেন সব ভোজনালয় আছে। এইটা হচ্ছে মনোকামনা ভোজনালয়। এখানে ডরমিটারি সিস্টেম আছে, এখানে থাকাও যায়। তার সাথে এখানে মানে একদম বাজেটের মধ্যে এখানে দুপুরবেলার খাবার দাবার কিন্তু আপনারা খেতে পারবেন। এখানে মাত্র 8 টাকা থেকে চা শুরু হয় এবং দুপুরে যে খাওয়া দাওয়া সেটা হচ্ছে 40 টাকা, 45 টাকা, 50 টাকা, 55 টাকা, এর মধ্যে কিন্তু হয়ে যায় মোটামুটি। এরপর আমরা খাওয়া দাওয়া করতে করতে বিকেল শেষ হয়ে আসে। ফিরে আসার সময় নজরে আসে সেই বিশেষ প্রজাতির ময়ূর, যার কথাই আপনাদের আসার সময় বলছিলাম। এই জার্নিতে সবথেকে সুন্দরতম দৃশ্য উপভোগ করেছিলাম ফেরার পথে পাহাড় চূড়া থেকে সূর্য ডুবে যাওয়ার এই মুহূর্তটা।
এখন ঘড়ি কাটায় রাত্রি 8টা, এখনও নিচে নামতে বেশ কিছুক্ষণ বাকি আছে। নেই করে এখনও 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে নিচে নামতে। আর বৈষ্ণব দেবীতে এখন কত দেখতে পাচ্ছেন মানুষের ভিড় এখন যাচ্ছে, মানে এখানে বছরের 365 দিন গুণা 24 ঘন্টা এখানে মানুষের যাওয়া আসা চলতে থাকে। এখানে কোনো টাইম হয় না যে কখন যাওয়া যাবে কখন যাওয়া যাবে না, যখন খুশি আসুন, যেদিন খুশি আসুন, শনিবার হোক রবিবার হোক কোনো ফারাকই পড়ে না। সারা সপ্তাহে, সারা মাসে, সারা বছরে এরকম পরিমাণে মানুষের ভিড় কিন্তু এখানে দেখা যায়। আর হ্যাঁ, একটা জিনিস তো বলাই হয়নি, ওই যে আমার মাইকটা নিয়েছিল যাওয়ার সময়, ফেরার সময় দেখলাম যে ওটা আমাকে ফেরত দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার জন্য খুবই একটা ভালো খবর। সিগারেট হোক কিংবা যে কোনো নেশার জিনিস হোক, এই জিনিসগুলো না আনার চেষ্টা করবেন, কারণ বেকার আনলে ধরলে বেকার বেকার মান সম্মান যাবে, তাছাড়া আর কিছু নয়। আর একটা জিনিস বলবো, এখানে ওঠার সময় তখন কিন্তু চেষ্টা করবেন যে শর্টকাট যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করে মেন রাস্তা ধরে যাওয়ার, কিন্তু ফিরে আসার সময় ঠিক উল্টো করবেন। চেষ্টা করবেন যে শর্টকাট সিঁড়িগুলো আছে সেই সিঁড়িগুলো ধরে নিচে আসার। বললে বিশ্বাস করবেন না, প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মাথায় আমরা কিন্তু চলে আসলাম একদম নিচে। আর এই হচ্ছে পাশে সেই ভবন, যে ভবনটা দেখিয়েছিলাম দিনের বেলাতে যাওয়ার সময়। এই জায়গাতে যারা এখানে আসছে, যারা ভক্তগণ আসছে, তাদেরকে কিন্তু এখানে খাবার দাবার দেওয়া হয়, সেটা দুপুরেই হোক কিংবা সন্ধ্যার সময় হোক। তো দুপুরবেলা আমরা ছিলাম না, কিন্তু সন্ধ্যেবেলা এখন এখান থেকে যাওয়ার সময় এখানে দেখুন এইরকম 1 কাপ গরমা গরম চা দিয়েছে। আর চাটা সত্যি বলছি, দোকানেও এত সুন্দর চা হয় না, এখানে এত সুন্দর মানে চা প্রোভাইড করছে সবাইকে। আর তার সাথে এখানে সুজি, তার সাথে ছোলা ভাজা, মানে যেদিন যেমন থাকে সেদিন তেমন কিন্তু দেওয়া হয় সবাইকে। ঘড়ি কাঁটায় এখন 8টা বেজে 41 মিনিট। ফাইনালি যেই জায়গা থেকে আমরা শুরু করেছিলাম জার্নি, সেই জায়গাতে এসে পৌঁছালাম, যেখান থেকে অটো ধরে চলে যেতে পারবেন একদম আপনাদের হোটেলে, যেই হোটেলে আপনারা আছেন। একটা ছোট্ট ইনফরমেশন দিই, আপনারা যদি একজন কিংবা দুজন যদি ঘুরতে আসেন, যদি চান যে মন্দিরের সামনে গিয়ে থাকবেন, তাহলে কিন্তু সেই অপশানও রয়েছে। তাহলে এখানে হোটেল নেওয়ার দরকার নেই, হোটেল বুক করার দরকার নেই। যেই ট্রেন ধরে যখন এসে পৌঁছবেন এখানে কাটরাতে, সেই সময় এখান থেকে জার্নি শুরু করুন, এখান থেকে রেজিস্ট্রেশন করিয়ে তারপরে একদম ওপরে পৌঁছে একদম মন্দিরের সামনে, ওখানে মাত্র 150 টাকা থেকে রুম পাওয়া যায়, মানে রুম না সরি ডরমিটরি, 150 টাকা পার হেড নেওয়া হয়। তো এইটা হচ্ছে ছোট্ট একটা ইনফরমেশন, একজন আসলে তাদের অবশ্যই কাজে আসবে। আর তার সাথে দুজন যদি আসেন তাহলে 300 টাকায় ওখানে থাকার জন্য অপশন পেয়ে যাবেন একদিনের জন্য। আমরা রাতে এখন হচ্ছে খাবার এখানে নিয়েছি, পাশে একটা হোটেল ছিল এখানে রোড সাইডে, তো আমরা নিয়েছি এটা হচ্ছে লাচ্ছা পরোটা। তো লাচ্ছা পরোটার দাম এখানে 50 টাকা করে পিস নিচ্ছে। আর তাছাড়া এখানে বাটার নান, তার সাথে হচ্ছে বাটার তন্দুরি এইসব আছে, যেগুলো হচ্ছে 10 টাকা, 12 টাকা, 14 টাকা এরকম করে প্রাইস। আর তার সাথে নিয়েছি একটা মিক্স ভেজ সবজি। আপনারা এখানে এসে যে কোনো হোটেলে থাকুন না কেন, আশেপাশে কোথাও কিন্তু ননভেজ খুঁজে পাবেন না, সব এখানে কিন্তু এরকম ভেজ, সবাই এখানে ভেজিটেরিয়ান। এই হোটেলে খাবার কেমন লাগছে অমিতদা? দারুণ দারুণ, তোমার ভালো খেতে, তোমার? দুর্দান্ত। কিন্তু কালকের খাবার একদম ভালো ছিল না। একদম ভালো লাগলো। কালকে আমরা যেখানে বাস স্ট্যান্ডে, যেখানে আমরা আছি হোটেলে, বাস স্ট্যান্ডের পাশ থেকে খেয়েছিলাম, ওখানে খাবার একদম পুরো যাচ্ছে তাই ছিল। কালকে আমরা থালি নিয়েছিলাম রাতে, এই জন্য আজকে আর থালি নিতে ভরসা হলো না। এখন ঘড়িতে বাজে 3টে বেজে 28 মিনিট। এত রাতে আমরা বাস স্ট্যান্ডে আসছি, তার কারণ এখান থেকে আমরা বাস ধরে একদম চলে যাবো সোজা একদম জম্মু রেলওয়ে স্টেশন। তারপর ওখান থেকে সকালবেলা ট্রেন রয়েছে। তো এখান থেকে অনেক বাস ছাড়ে রাতের সময় থেকে, মানে রাত্রি 3টের পর থেকে বাস চলতে শুরু হয়ে যায়, সে একদম রাত্রি 12টা পর্যন্ত এখান থেকে বাস চলে। আপনারা যদি এখান থেকে জম্মু কিংবা অন্যান্য যে কোনো জায়গায় যদি যেতে চান, তাহলে এখান থেকে খুব ইজিলি কিন্তু বাস পেয়ে যাবেন। বাসে করে গেলে সব থেকে কম খরচ পড়ে মাত্র 100 টাকার মধ্যে একদম পৌঁছে যেতে পারবেন একদম কাটরা থেকে জম্মু রেলওয়ে স্টেশন পর্যন্ত। এখন ঘড়ি কাটাতে বাজে ভোর 5টা বেজে 53 মিনিট। এখান থেকে রয়েছে এবার আমাদের ট্রেন একদম কলকাতায় যাওয়ার। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের জম্মু তাওয়াই শিয়ালদহ হামসাফার এক্সপ্রেস। এখান থেকে ট্রেন ধরবো এবং শেষ করব আজকের এই জার্নি। তাহলে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ট্রিপে, পরবর্তী জায়গাতে বা নতুন কোনো জায়গাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, বাই বাই।